পিয়ালি, চন্দনা এবং দোলন তিনজনে অন্য শহরে কলেজে পড়াশোনা করত। সেখানে তারা তিনজনে একটি মেস ভাড়া করে থাকত। তিন বান্ধবী মেসের বিভিন্ন কাজের দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নেয়। প্রথমে দোলন বলে, দেখ, তোরা যে যা কাজ পারিস কর, কিন্তু রান্নার কাজটা আমি করব। আমার রান্না করতে খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা হলো, কোথায় কি খরচ করতে হবে না করতে হবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে বলে আমার মনে হয় না। আমরা সবাই এখানে বাইরে পড়তে এসেছি, তাই বাজেটটা আমাদেরকে মাথায় রেখে সব কাজ করতে হবে। তোরা কি বলিস? ঠিক আছে, তুই যখন ভালোভাবে সবকিছুটা ম্যানেজ করে নিতে পারবি, তাহলে রান্নার দায়িত্বটা তুই নে। তবে হ্যাঁ, খাবার যেন একটু টেস্টি হয়। আমরা তো আর এখানে 2-1 দিন থাকবো না, 4 বছর এখানেই থাকতে হবে। তাই খাবারের টেস্টটা যেন এমন হয় যে খাবার যেন খেতে ইচ্ছে হয়। আরে, আমার হাতের খাবার না আমাদের গ্রামের সবাই খেয়েছে, আর সবাই নাম করে। তুই তো একবারও খাসনি, খেয়ে দেখবি, তারপর বলবি। চন্দনা এবং পিয়ালি ঘর পরিষ্কার, কাপড় কাচা, থালা বাসন ধোয়া, বাথরুম পরিষ্কার করা এইসব কাজের দায়িত্ব নেয়। এরপর যে যার কাজে লেগে পড়ে। দোলন বাজারে যায় এবং বাজার থেকে সস্তা দামে 2 কেজি আলু কিনে আনে। তারপর দুপুরবেলা সে সবার জন্য আলুর দম এবং লুচি তৈরি করে। আরে দোলন, তুই তো খুব সুন্দর আলুর দম তৈরি করতে পারিস রে। এটা কি কাশ্মীরি আলুর দম নাকি অন্য কিছু? তোরাও না খুব বোকা। তোরা কি জানিস, রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে সাধারণ আলুর দম তৈরি করে, খালি একটু মশলা ছড়িয়ে দেয় আর নাম দিয়ে দেয় কাশ্মীরি আলুর দম, কবিরাজি আলুর দম। আসলে ওইসব কিছুই হয় না, সবই মশলার খেলা, বুঝলি? তুই যা বলিস বল, তবে তোর হাতের রান্না সত্যি খুব ভালো। আমাদের তো বেশ পছন্দ হয়েছে। তোকে রান্নার দায়িত্বটা দিয়ে মনে হয় ভালোই করেছি। এভাবেই দিন কাটতে থাকে। দোলন প্রত্যেক দিন হয় আলুর দম, না হলে আলুর তরকারি, নয়তো আলুর কচুরি বা আলুর সিঙ্গাড়া এই ধরনের খাবার রান্না করত। একদিন তার 2 বান্ধবী দোলনকে বলে, এই দোলন, কদিন ধরে তুই শুধু আমাদের আলুই খাওয়াচ্ছিস। বাজারে কি আর কোনো সবজি নেই? প্লিজ এবার আলুটা বাদ দিয়ে অন্য কিছু তৈরি কর। আর আলু খেতে ভালো লাগছে না, বুঝলি? হ্যাঁ রে, এভাবে রোজ রোজ আলু খেতে ভালো লাগছে না। কদিন তো হয়ে গেল পিৎজা, বার্গার কিচ্ছু খায়নি। আমাদের জন্য একটু পিৎজা বানানা রে, সবাই মিলে খাবো, কত মজা হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা এত অস্থির হয়ে যাস না তো। আমি আজ তোদের জন্য পিৎজা বানাবো। এবার আমাকে একবার বাজারে যেতে হবে, বুঝলি? প্রয়োজনীয় কয়েকটা জিনিস আনার আছে। এই বলে দোলন বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে চলে যায়। ঘন্টাখানেক পর সে বাজার থেকে ফিরে আসে। সঙ্গে সঙ্গে পিয়ালি তার হাত থেকে ব্যাগটা নিয়ে দেখে যে তাতে শুধুমাত্র কিছুটা আলু রয়েছে, এছাড়া আর অন্য কিছুই নেই। দোলন, তুই বাজার থেকে আবার আলু কিনে নিয়ে এসেছিস? তুই তো বলে গেলি যে আমাদেরকে পিৎজা খাওয়াবি, কিন্তু তা না করে তুই আবার সে আলুই কিনে এনেছিস। তোর পিৎজা কই? এই তোর পিৎজা? আমার মনে হয় তোকে রান্নার দায়িত্বটা দেওয়া খুব বড় ভুল হয়েছে। এক কাজ কর, আজ থেকে না হয় আমি বা চন্দনা কেউ একটা রান্না করে নেব। তুই আমাদের ভাগের কাজগুলো করে নে। হ্যাঁ দোলন, তুই বাথরুম পরিষ্কার আর কাপড় কাচার কাজটা করে নে, আমি বরং রান্নাটা করে নেব। অন্তত রোজ রোজ এভাবে আলু খেতে হবে না। আলু খেয়ে এমন মনে হচ্ছে আমরাই হয়তো কোনোদিন না কোনোদিন আলু হয়ে যাব। এই, আরে তোরা দুজন তো খুব অস্থির হয়ে যাচ্ছিস। তোরা বলেছিস তো পিৎজা খাবি, আর আমিও সেই ব্যবস্থাই করতে গিয়েছিলাম। তোদেরকে কে বলেছে যে আমি পিৎজা করব না? তোরা তোদের মতো কাজকর্ম কর, খাওয়ার সময় ঠিক খাবার পেয়ে যাবি। এরপর 2 বান্ধবী নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং ঘন্টাখানেক পর দোলন রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তার হাতে 2 বড় বড় মাপের পিৎজা ছিল। আরে বাহ, তুই পিৎজা করে এনেছিস? দে দে দে, তাড়াতাড়ি দে, আমার তো জিভে জল চলে এসেছে। এরপর তারা তিনজনে খুব মজা করে পিৎজা খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে তারা দুজনেই পিয়ালির হাতে তৈরি খাবারের খুব সুনাম করে। তখন দোলন হেসে বলে, আচ্ছা তোরা বলতো, আজকে তোরা কিসের পিৎজা খেলি? বুঝতে পেরেছিস তোরা? আসলে আজ আমি তোদের জন্য না আলুর পিৎজা করেছিলাম। শোন, উপরে যে সাদা সাদা বাটারের মতো দেখতে পাচ্ছিস, ওগুলো কিন্তু আলু সেদ্ধ গ্রেট করে দেওয়া। এবার বল কেমন লাগলো? চন্দনা এবং পিয়ালি দুজনেই দোলনের কথা শুনে অবাক হয়ে যায়। এভাবেই আরো কিছুদিন কেটে যায় এবং পড়াশোনা শেষ করে দোলন তার বাড়িতে ফিরে আসে। কদিনের মধ্যেই একটি ভালো যোগাযোগ আসে এবং তার বিয়ে হয়ে যায়।
বিয়ের পর তার শাশুড়ি বরুণা দেবী বড় যা মৌমিতা দেবীকে বলে, দিদি আপনি কেন আজ চলে যাচ্ছেন বলুন তো? এই তো সবে আমার বৌমা এসেছে, কয়েকদিন এখানে থাকুন না, বৌমার হাতের খাবার খান, তারপর না হয় যাবেন। আপনার বাড়িতে ছেলে বৌমা তো সবাই রয়েছে, তাহলে এত তাড়া কিসের? বৌমা বারবার ফোন করছে কেন? মন খারাপ করছে নাকি? না না, বৌমার মন খারাপ টোন খারাপ কিছুই করছে না, আসলে রান্নার অসুবিধা হচ্ছে বলে বারবার আমাকে ফোন করছে। বাড়িতে তো আমি রান্না বান্না সব করি, ফোন করে তাই ডেকে পাঠাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কি করা যাবে। আপনি বসুন, আমি আপনার জন্য কিছু টিফিন প্যাক করে দিচ্ছি, এত দূরের রাস্তা যেতে যেতে খেয়ে নেবেন, বুঝলেন? এই বলে বরুণা দেবী রান্নাঘরে যায় এবং বড় জায়ের জন্য খাবার প্যাক করতে শুরু করে। ঠিক তখনই দোলন সেখানে গিয়ে মনে মনে চিন্তা করে, আরে বাবা, মা তো সব মিষ্টি এখানে দিয়ে দিচ্ছে, এত দামি দামি মিষ্টি বাড়িতে থাকলে সবাই মিলে খাওয়া হতো। এক কাজ করি, আমি বরং এখানে একটু বুদ্ধি লাগিয়ে কিছু তৈরি করে দিই, তাহলে অনেকটা সেভ হবে। দোলন এরকমই ছিল, সে সবসময় পয়সা বাঁচানোর কথা চিন্তা করত এবং রান্নার জন্য সবথেকে ভালো উপায় ছিল আলুর কোনো তরকারি রান্না করা, কারণ অন্যান্য সবজির তুলনায় আলু সবথেকে কম দামি। সে তার শাশুড়িকে গিয়ে বলে, মা আপনি এখানে কি করছেন? ওখানে বড় মা বসে আছে, আপনি বরং ওনার সঙ্গে গিয়ে কথা বলুন, কিছুক্ষণের মধ্যেই তো উনি চলে যাবেন। দেখো না বৌমা, তোমার বড় মার জন্য আমি একটু টিফিন ভরে দিচ্ছিলাম, যাওয়ার সময় রাস্তায় খেয়ে নেবে। আরে আরে, আমি থাকতে আপনি কেন এসব করছেন? আমাকে দিন, আমি এক্ষুনি টিফিন বানিয়ে বড় মাকে দিয়ে দিচ্ছি। তাছাড়া এসব খাবার তো বিয়ে বাড়ির, উনি রাস্তায় থাকবেন, তখন এসব বাসি খাবার না খাওয়াই ভালো। আমি বরং গরম গরম কিছু একটা বানিয়ে দিচ্ছি। আমি কত ভালো বৌমা পেয়েছি, ওদিকে দিদির বৌমা তাকে দিয়ে সব কাজ করাই, আর আমার বৌমা আমাকে গল্প করতে পাঠাচ্ছে, তার উপরে দিদির জন্য নিজেই টিফিন বানিয়ে দেবে বলছে। সত্যি আজকালকার দিনে এরকম লক্ষ্মী মেয়ে পাওয়া খুব মুশকিল। এভাবেই বরুণা দেবী মনে মনে ভাবতে থাকেন। এরপর তার বড় জায়ের সঙ্গে গল্প করতে চলে যান। এদিকে দোলন প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সে আলুর পরোটা তৈরি করে এবং তার বড় জেঠি শাশুড়িকে টিফিন প্যাক করে দেয়। এরপর বেলা হলে বরুণা দেবী দোলনকে বলে, বৌমা আজ এমনিতেই তোমার প্রথম রান্নার অনুষ্ঠান, সকালবেলা তাড়াহুড়োতে তুমি আলু পরোটা করে ফেলেছিলে, কিন্তু আমাদের বাড়ির নিয়ম বউ প্রথমে মিষ্টি জাতীয় কিছু রান্না করে, তাই এখন কোনো একটা মিষ্টি রান্না করে নাও, বুঝলে? মা এতগুলো তো মিষ্টি রয়েছে, আবার মিষ্টি রান্না করতে হবে? আরে বাবা, সেসব মিষ্টি রয়েছে সেগুলো থাক না, ওগুলো তো কেনা মিষ্টি, ওতে কি আর বাড়ির বউয়ের হাতে স্বাদ আছে? তুমি বাড়িতে কিছু একটা মিষ্টি তৈরি করো, এটা আমাদের পরিবারের নিয়ম মা, এটা তো করতেই হয়। শাশুড়ির কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। এরপর সে ইউটিউব দেখে এবং বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপি খোঁজা শুরু করে, কিন্তু প্রত্যেকটা রেসিপিতে অনেক কিছু জিনিসপত্র লাগছিল। বাবা, রসগোল্লা, রসমালাই, ক্ষীর এইসব বানাতে তো অনেক অনেক দুধ লাগবে আর ঘিও লাগবে, এতে তো অনেক খরচ বেড়ে যাবে। আমি এক কাজ করি, আমি বরং আলুর কিছু একটা মিষ্টি তৈরি করে নিই, কম সময়ে কম খরচেই হয়ে যাবে। আর এখানে এরা কেউ আলুর কোনো মিষ্টি খেয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। এইসব চিন্তা ভাবনা করে দোলন আলু সিদ্ধ করতে বসায় এবং আলু দিয়ে আলুর হালুয়া তৈরি করে। এরপর সবার জন্য নিয়ে যায়। এই খাবার দেখে দোলনের ননদ চম্পা বলে, বৌদি এটা তুমি কি বানিয়েছো গো? সন্দেশ নাকি? দেখে তো মনে হচ্ছে সন্দেশ বা ওই জাতীয় কিছু হবে একটা। একবার খেয়ে তো দেখো, এরকম খাবার আগে কখনো খেয়েছো বলে তো আমার মনে হচ্ছে না। এটা হচ্ছে আলুর হালুয়া, যেমন খেতে ভালো তেমনি স্বাস্থ্যের পক্ষে ভালো। এই খাবারগুলো খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, বারবার খিদেও পাবে না। ও বাবা, গাজরের হালুয়া শুনেছি, সুজির হালুয়া শুনেছি, কিন্তু আলুর যে হালুয়া হয় তা তো জীবনে প্রথমবার শুনছি। খেয়ে দেখি কেমন হয়েছে। এরপর সবাই মিলে আলুর হালুয়া খায় এবং সেই হালুয়া সবার বেশ পছন্দ হয়। জানো বৌদি, হালুয়াটা খেয়ে তো মনেই হচ্ছে না এতে আলু দেওয়া আছে। আমার তো বেশ টেস্টি লাগলো। থ্যাংক ইউ বৌদি, আজ একটু অন্যরকম রেসিপি খাওয়ানোর জন্য। তোমার হাতে রান্না বেশ ভালো, কি বলো মা? আমার বৌমা খুব কাজের, সকাল থেকে তার বড় জেঠিমাকে খাবার তৈরি করে দিল, আবার এত কম সময়ে সবার জন্য মিষ্টি তৈরি করে আনলো। এবার বলো তোমরা, কেমন বউ করেছি আমি? বরুণা দেবীর কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে
এভাবেই দিন কাটতে থাকে। দোলন কখনো আলুর পরোটা, কখনো আলুর কচুরি, আলু ভর্তা, আলুর দম, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই এই ধরনের খাবার তৈরি করত। প্রথম প্রথম সবাই খুব আনন্দের সঙ্গে তার হাতের রান্না খেত, কিন্তু কয়েক মাস কাটার পর তারাও তার বান্ধবীদের মতো আলুর জিনিস খেয়ে খেয়ে বিরক্ত হয়ে ওঠে। প্রথম প্রথম সবাই দোলনকে বোঝাতো, কিন্তু দোলন কারোর কথা শুনতে রাজি নয়। ঘুরে ফিরে সে আবার সেই একই জিনিসপত্র তৈরি করত। দেখতে দেখতে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি শাশুড়ি ননদের বান্ধবীরাও তাকে আলু বলে ডাকতে শুরু করে। একদিন চম্পার বান্ধবী মিনা আসে, আর মিনা বলে, বৌদি আজ একটু ফ্রেঞ্চ ফ্রাই করো তো, অনেকদিন হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই খাইনি। বাইরের ফ্রেঞ্চ ফ্রাই আর তোমার হাতের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে অনেক পার্থক্য, তোমার মতো কেউ করতে পারে না। আলু বৌমা কোথা গেল? তোমার শ্বশুর মশাই চা চাইছেন, ওনাকে একটু চা করে দাও গো। দিন রাত সবাই তাকে আলু আলু বলেই ডাকতো। প্রথম প্রথম দোলন কিছু মনে না করলেও দিনের পর দিন এই ডাক তার অসহ্য হয়ে ওঠে এবং সে একদিন রেগে গিয়ে বলে, আচ্ছা এটা কি হচ্ছে বলুন তো? যাকে দেখো যখনই দেখো আমাকে আলু আলু বলে ডাকছে। আমার নাম দোলন, আপনারা কি আমার নামটাও ভুলে গেছেন নাকি? বাড়ির লোক, বাইরের লোক, এমনকি সবজিওয়ালাও এখন আমাকে আলু বলে ডাকছে। এতে বাইরের লোকের বা বাড়ির লোকের কি দোষ বলো তো বৌমা? তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো একটাও দিন এমন গেছে যেদিন আলু ছাড়া অন্য কিছু রান্না করেছো? বাজারে গেলে তুমি শুধু আলুই দেখতে পাও। বাড়িতে কেউ আত্মীয় স্বজন, কুটুম, বান্ধবী এলে তুমি শুধু আলু রেসিপি তৈরি করো। তাহলে কেন সবাই তোমাকে আলু বলে ডাকবে না বলো তো? সবসময় আলুর জিনিসপত্র তৈরি করি, কিন্তু এর পেছনে একটা কারণ আছে। আমার বাবা খুবই গরিব ছিল আর অনেক কষ্ট করে আমাকে পড়তে পাঠিয়েছিল। সেখানে টাকা পয়সার অভাবে আমরা খুব সাবধানে খরচ করতাম। সস্তায় আলু কিনে আলুর জিনিস তৈরি করে খেতাম। সেই থেকেই আমি বাজেট করা শিখেছি। ঠিক আছে বৌদি, তোমার কথা যে একেবারে ভুল তা আমরা বলছি না। পয়সার অভাব থাকলে মানুষ এক ধরনের জিনিসপত্র কিনেই সংসার চালায়, সে না হয় পুরানো কথা হয়ে গেছে। কিন্তু এখন তোমার শ্বশুর বাড়িতে কোন জিনিসটার অভাব রয়েছে বলো তো? আমার দাদা বাবা এরা এত টাকা রোজগার করছে, বাড়িতে সবকিছু মজুত করা রয়েছে, কোনো জিনিসের অভাব নেই। এত যখন পরিশ্রম করছে তাদেরও তো একটু আলাদা রকম জিনিস খেতে ইচ্ছে হয় নাকি? শাশুড়ি ননদ এভাবে দোলনকে অনেকভাবে বোঝায়। তাদের কথা শুনে দোলন চিন্তা ভাবনা করে এবং তারপর থেকে সে আলু ছেড়ে অন্যান্য জিনিসপত্র রান্না করা শুরু করে এবং বাড়ির সবাই আনন্দ করে দোলনের হাতের রান্না খায়। এভাবেই সবাই সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে থাকে। নন্দন সোফায় বসে আরাম করে সিগারেটে টান মেরে আনন্দ উপভোগ করছিল। ঠিক সেই সময় তার স্ত্রী কৃতি তার কাছে আসে। সে এসে বলে, এই এই ফেলো এসব। আর এসব তুমি কি করছো এখানে? তুমি সিগারেট খাচ্ছ, আমাকে জিজ্ঞাসা করনি কেন? যাক বাবা, আমি আবার এতে কি দোষ করলাম? তুমি এমন করে বলছো যেন আমি সিগারেট খেয়ে কোনো পাপ করেছি, আর তুমি এসব পছন্দই করো না। আর শোনো কীর্তি, আমি আজ প্রথমবার বাড়িতে সিগারেট খাচ্ছি না। আরে বাবা, সেটা কথা নয়। আসলে আজমা গ্রাম থেকে আমাদের বাড়ি আসছেন, আজ সকালেই ফোন করেছিল। এই এসে পড়লো বলেই কথা। এখন যদি উনি এসে এখানে বিড়ি সিগারেটের গন্ধ পান তাহলে আমাদেরকেই উনি খারাপ ভাববেন। কি মা বিড়ি সিগারেটের গন্ধ পেলে খারাপ ভাববেন? তাহলে হয়তো তুমি জানো না যে আমাদের গ্রামের মেয়েরাও বিড়ি খায়, আর এটা আমাদের কুলপি গ্রামের কমন ব্যাপার। আসলে নন্দন ঠিকই বলছিল। সে এখানে বাগনান শহরে থাকলেও তার আদি গ্রাম কুলপি গ্রামেই ছিল। এরপর নন্দনের মুখে এরকম কথাবার্তা শুনে কৃতি আর কথা বাড়ায় না। সে ধীর গলায় বলে, আচ্ছা বাবু, সে না হয় বুঝলাম, কিন্তু এখন তো এটা ফেলো। আর এমনিতেও তোমার অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে, তুমি যাও। আর মা কত দূর এলেন আমি ফোন করে দেখছি। কৃতি এভাবেই বললে নন্দন তখন অফিসে চলে যায়। ও তখন কৃতি সিগারেটের গন্ধ তাড়ানোর জন্য বাড়িতে রুম স্প্রে ছড়াতে থাকে। ঠিক তখনই সেখানে তাদের প্রতিবেশী অনুরাধা আসে। সে এসে বলে, আরে কৃতি, তোমার আবার কি হলো? তুমি তোমাদের বাড়িতে এরকম রুম স্প্রে ছড়াচ্ছ কেন? আর বলো না দিদি, নন্দন বাড়িতে ছিল আর ও সিগারেট খাচ্ছিল, তাই সিগারেটের গন্ধ তাড়ানোর জন্য আমি রুম স্প্রে দিচ্ছি। কি রুম স্প্রে মানে? তুমি আবার কবে থেকে সাধু হলে? এই তো কাল পর্যন্ত তোমার সিগারেটের গন্ধ ভালো লাগতো, আর আজ আবার কি হলো? আরে দিদি, সেটা ব্যাপার নয়।
আসলে আজ গ্রাম থেকে আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে আসছেন, আর তাই আমি এরকম করছি। এখন যদি উনি এসব পছন্দ না করেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, গ্রামের মানুষেরা একটু সেনসিটিভ হয়। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার সিগারেটের প্যাকেট। আমি এখন আসছি। তোমার শাশুড়ি আবার এখন আমাকে সিগারেটের প্যাকেট দিতে দেখলে না খারাপ ভাবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আর দিদি কিছু মনে করো না, এই কদিন তুমি না এলেই ভালো হয়। আসলে তুমি তো জানো আজই আমার শাশুড়ি মা আসছেন। ঠিক আছে, আমি আর এখানে আসবো না। আর আমি কি নিজে থেকে আসি নাকি? তুমি ডাকো বলেই আসি। এখন বলছো যখন, আমি আর আসবো না। এই বলে অনুরাধা তখন সেখান থেকে চলে যায়। অনুরাধা চলে গেলে কৃতি তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ও সে তখন সিগারেটের প্যাকেটগুলিকে নিয়ে আলমারিতে লুকিয়ে রাখে। এভাবে আরো কিছুক্ষণ সময় কেটে যায়। কিছুক্ষণ পর হঠাৎই তাদের বাড়ির দরজার বেল বেজে ওঠে ও তখন কৃতি দরজা খুললে তার শাশুড়ি মা ঝুম্পা দেবীকে সেখানে দেখতে পায়। তখন, মা আপনি এসে গিয়েছেন? আমি মনে মনে আপনার কথাই ভাবছিলাম। আর তুমি ভাবলে কি হবে? তোমাদের এই বাজে এলাকায় আমার মতো বৃদ্ধার কথা কেউই ভাবলো না। একটা অটোকে নিয়ে আসতে বললাম, সেও এলো না। আর তাই দেখো না, স্টেশন থেকে হেঁটে হেঁটেই আসতে হলো। এই আপনি কি বলছেন মা? আপনার কোনো অসুবিধা হয়নি তো? মানে আপনি ঠিক আছেন তো? ঠিক আছি না ছাই, চোখে কানা হয়ে গিয়েছে নাকি? দেখতে পাচ্ছ না আমি ঘেমে গিয়েছি? যাও, এখন বেশি কথা না বাড়িয়ে ব্যাগগুলোকে বাড়ির ভিতরে নিয়ে যাও। আর হ্যাঁ, গিয়ে আমার জন্য স্নান করার জল রেডি করবে। আমি স্নান করে তবেই স্বস্তি পাবো। এভাবেই বলে ঝুম্পা দেবী তখন ঘরের মধ্যে চলে যায়। এদিকে কৃতি তার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী ব্যাগগুলি বাড়ির মধ্যে রেখে তাড়াহুড়ো করে বাথরুমে স্নান করার জল তুলতে চলে যায়। আসলে ঝুম্পা দেবী একটু সময় অনুসারী ও খিটখিটে মেজাজের মানুষ ছিল। সে তার কোনো কাজেই বিলম্ব পছন্দ করত না। আর কৃতি এটা নন্দনের মুখ থেকেই শুনেছিল। তাই তখন সে মনে মনে ভাবে, বাবা শাশুড়ি মায়ের নামে যতটা শুনেছিলাম এখন তো দেখছি উনি তার থেকেও বেশি। যাই হোক, তাতে আমার কি, উনি তো কয়েকদিনের জন্যই এই বাড়িতে এসেছেন, এই কয়েকদিন ওনাকে একটু ম্যানেজ করে নি। কৃতি সেদিনের পর থেকে তার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী চলতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন কৃতি টিভি দেখছিল। তখন ঝুম্পা দেবী তাকে বলে, এই যে বৌমা, আমি যেই থেকে এই বাড়িতে এসেছি কোনোদিনই তো তোমাকে সকাল সকাল উঠতে দেখিনি। তা তুমি বাড়িতে পূজা অর্চনা করো না নাকি? পূজা করতে জানো তো? সব সময় তো দেখি টিভির সামনে বসেই থাকো। আসলে মা, আমাদের এখানে সকলেই এরকম করে, আর তাই আমিও এগুলো করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তা আপনি এখন এসে গিয়েছেন, আপনার কাছ থেকেই শিখে নেব। হ্যাঁ, সে আমার ভালো করেই জানা আছে। যে ছোট থেকে শেখেনি সে নাকি আবার এখন শিখবে। আসলে সংস্কার শেখার জন্য নিজেরও প্রচেষ্টা থাকার দরকার আছে। ঝুম্পা দেবী তখন এভাবেই বলতে থাকে। ঠিক তখনই সেখানে অনুরাধা আসে, যার ফলে কৃতি অনুরাধাকে নিয়ে ছাদের উপরে উঠে যায়। তখন, কি ব্যাপার বৌমা, এরকম করলো কেন? ও আসতেই ওকে নিয়ে ছাদে উঠে গেল। এমন কি প্রয়োজন আছে যে আমার সামনে কথা বলা গেল না? দাঁড়া, আমি বরং লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা লক্ষ্য করি। এই বলে ঝুম্পা দেবী তখন ছাদে যায় ও সে তখন তাদের কথাবার্তা শুনতে থাকে। তারপর, আরে কি প্রয়োজন ছিল এখন এসবগুলো আনার? দেখতেই তো পাচ্ছ বাড়িতে মা এসেছেন, এখন উনি যদি আমাকে খারাপ ভাবেন। আরে বাদ দাও তো সব কথা। আসলে সেদিন তুমি 5 প্যাকেট সিগারেটের কথা বলেছিলে, কিন্তু ভুল করে আমি 4 প্যাকেট দিয়েই চলে গিয়েছিলাম। আর তুমি তো জানো আমি লোকের জিনিস নিজের কাছে রাখতে পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দাও, এখন আমায় মায়ের কাছে যেতে হবে, না তো উনি আবার আমায় খারাপ ভাববেন। আরে ছাড়ো তো ওই বুড়ির কথা। ওই কুলপি গ্রামের মানুষদের আমার ভালো করেই চেনা আছে। শুনেছি ওখানকারের মেয়েরা নাকি বিড়ি খায়। সেখানে আমাদের এখানের মেয়েরা তো অনেক ভালো, ওরা অন্তত সিগারেট খায়। ও বুঝেছি, তাহলে এরা লুকিয়ে লুকিয়ে সিগারেট খায় আর আমার নামে উলফাল কথা বলে। তাই সিগারেটের প্যাকেট নিতে আমাকে লুকিয়ে ছাদে উঠে পড়লো। তবে দাঁড়া, আমিও এদের সত্যিটা নন্দনের সামনে নিয়ে আসছি। ঝুম্পা দেবী তখন এভাবেই ভেবে সেখান থেকে নিচে নেমে আসে। এরপর অনুরাধাও তার বাড়িতে চলে যায়। তখন কৃতি বলে, হ্যাঁ মা, আপনি কি বলছিলেন যেন আমায় পূজা অর্চনা শেখাবেন? না থাক, তার আর দরকার হবে না। তোমার যা ইচ্ছা তাই করো। আর তোমার বান্ধবী অনুরাধা পরের বাড়ি যখন আমাদের এখানে আসবে অবশ্যই আমার সঙ্গে দেখা করতে বলবে। এ বাবা, মা এখন এরকম কেন বলছে? তাহলে কি মা আমাদেরকে কথা বলতে শুনে নিয়েছে নাকি? কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে যে? কেন, ভয় পাচ্ছ নাকি?
না মা, আসলে আমি ওর সঙ্গে খুব একটা কথা বলি না, আর ওকেই বাড়িতে আসতেও মানা করেছিলাম, তবুও হঠাৎ চলে এলো। আরে তাতে কোনোই ক্ষতি নেই, তুমি নিশ্চিন্তে থাকো। আর ওর এখানে আসা নিয়ে আমার কোনোই সমস্যা নেই। ঝুম্পা দেবীর হঠাৎই এরকম কথায় কৃতি তখনও কিছু বুঝতে পারে না। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন ঝুম্পা দেবী ছাদ থেকে দেখে অনুরাধা নিচে থেকে যাচ্ছে। তখন ঝুম্পা দেবী তাকে ঘরের মধ্যে ডাকে ও সে বলে, আরে অনুরাধা, আসলে আমি তোমাকেই খুঁজছিলাম। অনেকদিন হয়ে গেল, যখন থেকে এখানে এসেছি একটাও বিড়ি খাওয়া হয়নি। তা তুমি আমার জন্য 1 প্যাকেট বিড়ি নিয়ে এসে দেবে? কিন্তু কাকিমা, আপনি বিড়ি খাবেন কেন? খেলে সিগারেট খান, আমাদের এখানে তো সকলেই সিগারেট খায়। হ্যাঁ, সে আমি জানি। আসলে আমি বিড়ি খেতে অভ্যস্ত, সিগারেট কখনোই খাইনি। এখন তোমাদের সঙ্গে থাকতে থাকতে শিখে যাব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমিও প্রথম দিকে সিগারেট খেতে পারতাম না, কিন্তু এখন সিগারেট ছাড়া আমার দিনই কাটে না। ও আচ্ছা, তাহলে এবারে একে একে করে সত্যিটা বের হচ্ছে। এখন আমি একে নিয়ে বিড়ি খাওয়াটা শুরু করি, তারপর বৌমা থাকতে না পেরে নিশ্চয়ই খাবে, আর আমি সেটা ভিডিও রেকর্ডিং করে নন্দনকে দেখাবো। আচ্ছা মাসিমা, এখন আমি আসছি, আর বিকালে নিশ্চয়ই আপনার জন্য বিড়ি নিয়ে আসবো। এই বলে অনুরাধা তখন সেখান থেকে চলে যায় ও সে তার কথা অনুযায়ী সেদিন বিকালে তার নিজের জন্য সিগারেট ও ঝুম্পা দেবীর জন্য বিড়ি নিয়ে আসে ও তারা দুজনে মিলে ঘরের মধ্যে ঢুকে বিড়ি খেতে থাকে। তখন, সত্যি বলতে মাসিমা, আমার স্মোকিং করতে খুবই ভালো লাগে, আর আমি সেটা কৃতিকেও বোঝাই, কিন্তু আপনার বৌমা একেবারেই আনকালচার। ওকে হাজার বলার সত্ত্বেও ও শোনে না। কিন্তু আপনি এখন এসে গিয়েছেন আর আমার কোনোই সমস্যা নেই। তুমি এমন করে বলছো যেন বৌমা সিগারেট খায় না। আমি তো ওকে তোমার কাছ থেকে প্যাকেট প্যাকেট সিগারেট নিতে দেখেছি। হ্যাঁ, তা নেই বই কি, কিন্তু আমি ওকে কখনোই খেতে দেখিনি। এখন লুকিয়ে লুকিয়ে খেলে আমি কিভাবে বুঝবো বলুন? আর এমনিতেও আপনার বৌমা পার্সোনাল কথা কাউকে বলতে চায় না। তারা সেদিন এভাবেই নিজেদের মধ্যে আলোচনা করছিল। ঠিক তখনই সেখানে কৃতি আসে ও সে তার শাশুড়ি মাকে বিড়ি খেতে দেখে বলে, ছি মা, এ আপনি কি করছেন? শেষে কিনা আপনিও এই অনুরাধার কথা শুনে বিড়ি খাচ্ছেন। আপনি জানেন না বিড়ি সিগারেট খেলে শরীরে কত ক্ষতি হয়? এতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই তুই একটু চুপ কর। তুই কেমন মাসিমা ভালোভাবেই জানেন, আর তোকে ভালো সাজতে হবে না, বুঝেছিস? তো সিগারেটের প্যাকেট নেওয়া মাসিমা দেখে নিয়েছে। ও, তাহলে বুঝেছি, আমাদের বাড়িতে শাশুড়ি বৌমাতে ঝামেলা লাগানোর পিছনে তুই মদত দিচ্ছিস, তাই তো? তবে শোন। এই বলে কৃতি আসল ঘটনা বলতে থাকে। আসলে কৃতি সিগারেট খেত না, আর নাইবাসে সিগারেট খাওয়াকে পছন্দ করত। কিন্তু নন্দন একজন চেন স্মোকার ছিল, আর তাই কৃতি নন্দনের জন্যই অনুরাধাকে দোকান থেকে সিগারেট কিনতে পাঠাতো। এদিকে অনুরাধা সিগারেটের নেশা থাকায় সে বরাবরই কৃতিকে সিগারেট খাওয়ার জন্য জোর করত। আর মা, আপনিও কিনা শেষে বিড়ি খাচ্ছেন, যেখানে আমি আপনার ছেলেকে মানা করে করে পারছি না। আসলে বৌমা, আমিও এইসব খাই না, কিন্তু সন্দেহের বশে এরকম করেছি। এর জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। আর এই যে অনুরাধা, তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। এই বলে ঝুম্পা দেবী তখন অনুরাধাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তাদের মধ্যে আর কোনোই সন্দেহ থাকে না, এবং তারা দুজনে মিলে নন্দনে সিগারেটের নেশা ছাড়ানোর চেষ্টা করে, যার ফলে কয়েক মাস পর নন্দনও সিগারেট খাওয়া ছেড়ে দেয় ও তারা সকলে মিলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।